আসসালামু আলাইকুম। বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। পড়ছি দ্বিতীয় খণ্ড, নবম পর্ব। প্রিয় সোহিনী, মৃগ নয়না আমার, এবার আমি তোমার কাছে কন্যা সামারোধের কাহিনী বয়ান করতে যাচ্ছি। একটুখানি চমকে উঠছ? না, ভাবছ সামারোধের নামের সঙ্গে হঠাৎ করে কন্যা শব্দটি যোগ করলাম কেন? কারণ একটা তো অবশ্যই আছে, সেই কারণ ব্যাখ্যা দাবি করে। সামারোধের সঙ্গে আমার পরিচয় হওয়ার অন্তত 12 বছর আগে তার কুমারী জীবনের অবসান ঘটেছে, আর 8 বছর আগে স্বামীর কাছে একটি পুত্র সন্তান রেখে দাম্পত্য সম্পর্কে ছেদ টেনে বেরিয়ে এসেছে। এই বেরিয়ে আসা জীবনে তার হৃদয়ের স্বল্পকালীন দীর্ঘকালীন নানা অগ্নুৎপাতের সংবাদ আমিও বিলক্ষণ জানি। সুন্দরী মহিলাদের নামের সঙ্গে যখন হৃদয় গঠিত অপবাদ যুক্ত হয়, তখন তাদের সৌন্দর্য এবং আকর্ষণ ক্ষমতা অনেক অনেক গুণে বেড়ে যায়। নীতি বাগীশেরা সামারোধের জীবনের অতীত বৃত্তান্ত বিশ্লেষণ করে নানান দাগে দাগী হিসেবে তাকে চিহ্নিত করবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি যখন তাকে প্রথম দেখি, আমার মনে হয়েছিল সৃষ্টির প্রথম নারীর সান্নিধ্যে এসে দণ্ডায়মান হয়েছে। এই অপূর্ব সৌন্দর্য মই আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। তার একটি কটাক্ষে আমি মানব সমাজের বিধিবিধান লঙ্ঘন করতে পারি। সামারোধকে প্রথমবার দর্শন করার পর আমার যে অনুভূতি হয়েছিল, প্রকাশ করার জন্য আমাকে কবির শরণাপন্ন হতে হচ্ছে। কবিরা ভালো মানুষ, আমরা অনেক সময় মনের ভিতর ঘাই মারা অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাইনি। কবিরা আমাদের মতো অক্ষম মানুষদের কথা চিন্তা করে আগেভাগে সেসব সুন্দরভাবে প্রকাশ করে রেখেছেন। প্রয়োজনীয় মুহূর্তে রেডিমেড জামা কাপড়ের মতো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সামারোধকে প্রথম দেখার পর আমার মনে এই পংক্তিগুলো বিদ্যুতের মতো চমক দিয়ে জেগে উঠল। ষষ্ঠ দিন শ্রমন্তে প্রভু অপূর্ব বিস্ময় ভরে করে উচ্চারণ, পরবর্তী সৃষ্টি হবে দিব্য অনুপম। তখনই ডাগর আঁখি মেলেছে নন্দিনী, মরি মরি দৃষ্টি হেরি আপন অন্তর তলে বিধাতাও উঠেছে শিখরি। সেই সৌন্দর্য দেখার পর স্বয়ং স্রষ্টা মহাশয়কে নিজের হৃদয় গভীরে শিউরে উঠতে হয়। সেই একই স্বর্গজাত সৌন্দর্যের প্রতি তাজিমের নিদর্শন স্বরূপ সামারোধের নামের সঙ্গে কন্যা শব্দটি যোগ করলাম। প্রিয় সোহিনী, এই কন্যা শব্দটি যোগ করে আমি মস্ত বিপাকে পড়ে গেলাম। তুমি প্রশ্ন করবে, যে মহিলা স্বামী পুত্র ছেড়ে বেরিয়ে আসে, যেখানে সেখানে হৃদয়ের অগ্নুৎপাত ঘটায়, তার কন্যাত্ব বহাল থাকে কেমন করে? আমি তর্ক করার মানুষ নই, তবু পেঁচালো বিতর্কে যাতে জড়িয়ে পড়তে না হয়, তাই সময় থাকতে বলে রাখতে চাই, কোনো নারী আছে যারা সবসময় কন্যাত্ব রক্ষা করে চলতে পারে। সন্তান জন্ম দিলে বা পুরুষ বদলালে তাদের কন্যা জীবনের অবসান ঘটে না। প্রিয় সোহিনী, আমি ধরে নিচ্ছি সামারোধ সম্বন্ধে তোমার মনে একটি সহানুভূতির ভাব সৃষ্টি হয়েছে, সুতরাং আমি নির্বিবাদে তার কাহিনীটা তোমার কাছে প্রকাশ করতে পারি। সুন্দরের প্রতি সহানুভূতি জিনিসটা একটি খারাপ দিক আছে, ইচ্ছে করলেও তাকে খারাপভাবে আঁকা সম্ভব হয় না। তাই সামারোধ আসলে যা ছিল আর আমি যা বয়ান করছি তার মধ্যে একটা হেরফের থেকেই যাচ্ছে। কন্যা সামারোধের সঙ্গে কিভাবে পরিচয় ঘটলো, সেই ঘটনাটি আমি তোমার কাছে তুলে ধরতে চাই। ঘটনা বললে সুবিচার করা হবে না, পেছনে একটা ইতিহাস আছে, সেটা বিবৃত করছি। একদিন বিকেলবেলা হোস্টেলে ঘুম থেকে উঠে স্তব্ধ হয়ে বসে আছি। ঘুমের মধ্যে আমি মাকে স্বপ্নে দেখলাম। 3 মাস আগে মা মারা গেছেন। আমি তার একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর সময় আমি তার কাছে ছিলাম না। মৃত্যুর পর এই প্রথমবার তাকে স্বপ্ন দেখলাম। পুরো স্বপ্নটা অস্পষ্ট এবং ঝাপসা। বারবার একাগ্র মনোযোগে স্বপ্নটা জীবিত করার চেষ্টা করছি। এই সময় দরজা কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি ইংরেজি বিভাগের পিয়ন বাটুল। এই লম্বা লিকলিকে চেহারার তরুণটির নাম বাটুল কেন আমি বলতে পারবো না। যাই হোক, সে আমাকে সালাম করার পর জানালো
বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে সালাম দিয়েছেন। অতএব আমাকে পায়জামা পাঞ্জাবি পরে পায়ে স্যান্ডেল গলিয়ে আর্টস বিল্ডিং এর দোতলায় সালামের তত্ত্ব নিতে ছুটতে হলো। আমি দরজা ঠেলে বিভাগীয় চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলামের অফিস ঘরে প্রবেশ করলাম। কারেন্ট নেই, পাখা চলছে না, বেশ গরম। ডক্টর চৌধুরী জামার বোতাম খুলে ফেলেছেন, তার বুকে লম্বা লম্বা লোমালো দেখা যাচ্ছে। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপর ছড়ানো বই পুস্তক, তিনি কিছু একটা লিখছিলেন। আমাকে দেখে এসে উঠতে চেষ্টা করলেন। ডক্টর চৌধুরীকে হাসতে দেখলে আমার একটা কথা মনে হয়, ভদ্রলোক ওই হাসিটা যেন দোকান থেকে কিনে এনেছেন। এমনিতে কৃষ্ণকান্তি যেমন গাম্ভীর্য অবলম্বন করেন বেশ মানিয়ে যায়, কিন্তু তিনি যখন বড় দাঁতগুলো দেখিয়ে এক ধরনের যান্ত্রিক শব্দ তুলে হেসে ওঠেন, সেটাই আমার কাছে ভয়ঙ্কর বিদ্যুটে মনে হয়। আমার ভাগ্য ভালো বলতে হবে, হাসিটা অল্পের মধ্যেই তার প্রসারিত মুখ গহ্বরের ভেতরে কোথাও উদাও হয়ে গেল। তিনি একটু তোয়াজ করেই বললেন, বসো জাহিদ, পকেটে সিগারেট থাকলে খেতে পারো, কোনো রকম সংকোচ করার প্রয়োজন নেই। আমি বাটুলকে চা আনতে বলেছি, আর 5-6টা লাইন লিখলেই হাতের লেখাটা শেষ হয়ে যাবে। আমি সিগারেট ধরালাম। তিনি লেখা শেষ করছেন, এর মধ্যে বাটুল চা নিয়ে গেল। হাতের লেখা কাগজের স্লিপগুলো পিন দিয়ে গেঁথে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখলেন। ততক্ষণে পাখা চলতে আরম্ভ করেছে। তিনি গ্লাস থেকে পানি খেয়ে মন্তব্য করলেন, বাঁচা গেল, আজ সারাদিন যা গরম পড়েছে। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তোমার চেয়ারটা একটু এদিকে নিয়ে এসো। আমি চেয়ারটা তার মুখোমুখি নিয়ে গেলাম। চা খাওয়া শেষ হলে তিনি যে আমার কুটি চশমার কাঁচ দুটো মুছে আমার দিকে ভালো করে তাকালেন। তারপর বললেন, তোমাকে একটা দুঃখের কথা বলতে ডেকে এনেছি। আমার শরীরে একটা আনন্দের লহরী খেলে গেল। তাহলে তিনি আমাকে তার ব্যক্তিগত দুঃখের কথা বলার উপযুক্ত মানুষ ধরে নিয়েছেন। নিজের কাছে আমার মূল্য অনেকখানি বেড়ে গেল। কোনো সুন্দরী মহিলা যদি বলতেন, আমি তোমাকে ভালোবাসি, অতখানি খুশি হয়ে উঠতাম কিনা সন্দেহ। ডক্টর চৌধুরী বুকের ভেতরে নিবিড় যত্নে পুষে রাখা দুঃখের কথাটা শোনার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম। বাটুলকে ডেকে চায়ের খালি কাপ এবং গ্লাস নিয়ে যেতে বললেন। তারপর আমার দিকে তাকালেন, শোনো, তোমার গুরু আবুল হাসনাত সাহেবকে থামাও। তিনি আমাদের ডিপার্টমেন্টকে নষ্ট করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। তার কথা শুনে আমি তো 7 হাত জলে পড়ে গেলাম। আবুল হাসনাত বুড়ো মানুষ, বেশ কিছুদিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রিটায়ার্ড করেছেন। চিরকুমার, রান্নাবান্না, বাজার, দাবা এবং বই নিয়ে সময় কাটান। কারোর সাথে পাশে থাকেন না। তিনি কি করে ইংরেজি ডিপার্টমেন্টকে নষ্ট করবেন? ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অভিযোগটা আমার কাছে হেয়ালির মতো শোনালো। সত্যি সত্যিই বলছি, এরকম একটা কথা তার মুখ থেকে শুনবো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ডক্টর চৌধুরীর কথার মধ্যে উত্তাপ ছিল, ঝাঁজ ছিল। দেখতে পেলাম তার কালো মুখমণ্ডলটা লাল হয়ে উঠতে আরম্ভ করেছে। আমি বুঝতেই পারছিলাম না তিনি আবুল হাসনাত সাহেবের উপর অতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন কেন। অবশেষে ডক্টর চৌধুরী আমার কাছে তার ক্ষোভ, দুঃখ এবং মনোকষ্টের আসল কারণটা খুলে বললেন। এই ঢাকা শহরে বীণা চ্যাটার্জির মতো এক সুন্দরী মহিলা এসেছে এবং এসেই মহিলা আবুল হাসনাত সাহেবের ঘাড়ের উপর চেপে বসেছে। আবুল হাসনাত সাহেব সেই সন্দেহজনক চরিত্রের মহিলাটিকে ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চাপিয়ে দিতে চাইছে। ভাইস চ্যান্সেলর আবুল হাসনাতের আপন মানুষ, চেষ্টা করেও কোনোভাবে ঠেকাতে পারছেন না। যদি একবার এই মহিলা ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি একটুখানি ভাবনায় পড়ে গেলাম। বীণা চ্যাটার্জি সম্পর্কে আমি জানতাম। এই মহিলার আদি নিবাস কলকাতায়। এখন আমেরিকা, বিলাত না ফ্রান্স কোথায় থাকেন সঠিক কেউ বলতে পারে না। মহিলার খেয়াল চেপেছিল, তাই সদ্য স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। চেষ্টা চরিত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কপালে ভাইফোঁটা পরিয়ে দিয়েছিলেন। এই দৃশ্যটি টিভিতে দেখানো হয়েছিল। 2 দিন পরেই রয়টার একটি সংবাদ প্রকাশ করে সবাইকে জানিয়ে দেয়, বীণা চ্যাটার্জি আসলে একজন আন্তর্জাতিক পতিতা। তাই নিয়ে একটা মস্ত কেলেঙ্কারি হয়েছিল। একজন সুন্দরী পতিতা কি করে প্রধানমন্ত্রী অবধি পৌঁছাতে পারে, একটা দৈনিক প্রশ্ন তুলেছিল। কিন্তু একজন সুন্দরীর গতিবিধি কতদূর বিস্তৃত হতে পারে সে ব্যাপারে সেই দৈনিকের কলাম লেখক
ভদ্রলোকের কোনো ধারণা ছিল না। আমি অত্যন্ত কুণ্ঠিত স্বরে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীকে বললাম, বিনা চ্যাটার্জির সঙ্গে ওই মহিলার মিল থাকতে পারে, কিন্তু আবুল হাসনাত সাহেবের সঙ্গে তার কি সম্পর্ক? কি সম্পর্ক এখনো বুঝতে পারলে না? তিনি চোখ ছোট করে একটা ইঙ্গিত করলেন। কি সম্পর্ক যদি এখনো বুঝতে না পারো, তাহলে তুমি মায়ের পেটে আছো, বুঝলে? মেয়ে মানুষ, তাও আবার যদি সুন্দরী হয়, তার ফাঁদ থেকে আর কার রক্ষে নেই। তোমার গুরু ওই মেয়েটার পাল্লায় পড়ে সব ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন। ঠেকাও। এখনো যদি ঠেকাতে না পারো, সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমি বললাম, স্যার, আপনার কথা যদি সত্যিও হয়, আমি কি করতে পারি? তিনি পেপার ওয়েটটা তুলে নিয়ে টেবিলে ধুম করে রাখলেন। তোমার চারদিকে বলে বেড়াচ্ছ মুক্তিযুদ্ধ করেছ, যদি এত বড় অন্যায় আটকাতে না পারো, তাহলে মুক্তিযুদ্ধ যে করেছ আমরা কি করে সেটা বিশ্বাস করব? স্পষ্টত বিরক্ত হয়ে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। তার চরিত্রে একটা নতুন দিক দেখতে পেলাম। আবুল হাসনাত সাহেব একজন মহিলার সৌন্দর্য অভিভূত হয়ে তাকে ইংরেজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর চাকরি দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন, কথাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে হেঁটে আমি শাহবাগের দিকে যাচ্ছিলাম। আমার মনে নানা রকম চিন্তা ঝিলিক দিচ্ছিল। এক সময় ভাবতে আরম্ভ করলাম, আবুল হাসনাত সাহেব যদি সত্যি সত্যি সুন্দরী এক মহিলার প্রেমে পড়েও থাকেন, তাতে দোষে কি আছে? তার বয়স সবে 60 পেরিয়েছে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 89 বছর বয়সে 19 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আবুল হাসনাত সাহেবকে সারা জীবন নারী সঙ্গ বর্জিত অবস্থায় কাটিয়ে কেন অন্যের প্রত্যাশা পূরণ করতে হবে? ব্যাপারটা চিন্তা করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। নিজে নিজেই হাততালি দিয়ে উঠলাম। আবুল হাসনাত স্যার যদি হুট করে একটি সুন্দরী মহিলাকে বিয়েও করে ফেলেন, বেশ হয়। নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। যুক্তি দিয়ে বিচার করে দেখলে অনেক কিছুই তো সম্ভব মনে হয়। বাস্তবে কি সব তেমনই ঘটে? ডক্টর শরীফুল ইসলামের কথাগুলো কতদূর সত্যি পরখ করে দেখার একটা ইচ্ছে আমার মনে তীব্র হয়ে উঠল। আমি সরাসরি শাহবাগ থেকে রিক্সা চেপে টিচার্স ক্লাবে চলে এলাম। ক্লাবের লাউঞ্জে ঢুকে দেখে আবুল হাসনাত সাহেব দৈনিক বাংলার সালেহ চৌধুরীর সঙ্গে দাবা খেলছেন। আমি সেখানে গিয়ে বসলাম। তারা দুজন খেলায় এমনভাবে বিভোর ছিল, আমি পাশে বসেছি, কারো চোখে পড়েনি। দান শেষ হওয়ার পর সালেহ চৌধুরী আমাকে জিজ্ঞেস করলেন, কখন এসেছ? আবুল হাসনাত সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী জাহিদ হাসান, কি খবর? তিনি আমাকে কেন মৌলভী সম্বোধন করেন তার কারণ আমি কোনোদিন নির্ণয় করতে পারিনি। হাতের ইশারায় বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে দাঁড়ালে তিনি বললেন, মৌলভী জাহিদ হাসানকে 1 পেয়ালা চা দাও। আর কি খাইবার চায় জিগাইয়া দেখো। খেলা শেষ হতে 10:30 বেজে গেল। আবুল হাসনাত যখন বাড়ির দিকে পথ নিয়েছেন, আমি তাকে অনুসরণ করতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর তিনি আমাকে অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কিছু কইবেন নাকি? আবুল হাসনাত সাহেব সবসময় ঢাকাইয়া ভাষা ব্যবহার করে থাকেন। ঢাকাইয়া ভাষায় যে কোনো ভদ্রলোক পরিপাটি আলাপ করতে পারেন। আবুল হাসনাত সাহেবের কথা না শুনে কেউ সেটা বিশ্বাস করতে পারবে না। আমি বললাম, স্যার, আমি কি আপনার সঙ্গে আপনার বাড়িতে আসতে পারি? তিনি বললেন, কোনো জরুরি কাম আছে নাকি? আমি বললাম, একটু আছে। তিনি বললেন, ঠিক আছে, আইয়েন। তারপর আর কথাবার্তা নিয়ে দুজনে হাঁটতে থাকলাম। বাড়িতে পৌঁছাবার পর তিনি বললেন, আপনি একটু বইয়েন। তিনি পাজামাটা ছেড়ে লুঙ্গি পরলেন। লুঙ্গিটা নানা জায়গায় ছেঁড়া দেখে আমার অস্বস্তি বোধ হচ্ছিল। তার সেদিকে খেয়াল নেই। পুকুরে টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আইসেন কি আল্লাহ, হেইটা কর। আমার শরীর ঘামতে আরম্ভ করেছে। বারবার চেষ্টা করলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যে কথাগুলো আমাকে ডেকে নিয়ে বলেছিলেন সেভাবে উচ্চারণ করা আমার পক্ষে অসম্ভব। আমি আমতা আমতা করতে আরম্ভ করলাম। আবুল হাসনাত স্যার মোলায়েম একটা ধমক দিয়ে বললেন, কি কখনের আসেন কইয়া ফেলেন। আমি কোন রকম লাজ লজ্জা মাথা খেয়ে বলতে থাকলাম, আজ বিকেল বেলা ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে হোস্টেল থেকে তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপর বলেছেন, আপনি নাকি ইংরেজি ডিপার্টমেন্টে একজন খারাপ অথচ সুন্দরী মহিলাকে চাকরি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তাছাড়া আরো অনেক খারাপ কথা বলেছেন, সেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আমার কথা শুনতে শুনতে তার মুখ টানা বন্ধ হয়ে গেল। তিনি চশমা জোড়া খুলে টেবিলের উপর রাখলেন। তারপর
আমার চোখের উপর চোখের দৃষ্টি নিবদ্ধ করে ইংরেজিতেই বলতে থাকলেন, ওয়েল, I used to know that young man Salman Chaudhuri. For some time we shared same flat in London. Most often the girl Shamarok used to visit Salman and they are very close. তারপর ঢাকাইয়া জবানে বলতে থাকলেন, 4-5 দিন আগে দুইজন এক লগে আমার বাড়িতে আইসা কইল শামারকের নাকি ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি হয়েছে, কিন্তু শরীফ তারে জয়েন করতে দিতেছে না। They requested me to inquire whether Sharif wants her at all in his department. আমি শরীফরে জিগাইলাম, বাবা, মাইয়াডারে তুমি চাকরি দিবা? শরীফ প্লেন জানাইয়া দিল হে তারে নিব না। This is all. When Salman came again, I told him Sharif does not want her in his department. আমি বললাম, তিনি তো আমাকে অনেক আজে বাজে কথা বলেছেন। আবুল হাসান সাহেব আমার চোখের উপর চোখ রেখে বললেন, মৌলভী জাহিদ হাসান, I narrated the fact to you. Let Sharif tell whatever he wants. তারপর তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে হুঁকো টানতে আরম্ভ করলেন। সেই দিনই ডক্টর শরীফুল ইসলামের প্রতি আমার খারাপ মনোভাব জন্ম নিল। মুখ দিয়ে তেঁতুল ঢেকুর উঠতে থাকলো। আমি যখন চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি, আবুল হাসান সাহেব বললেন, অত রাইতে খাবার পাইবেন না, খাইয়ে যাইবেন। প্রতিটি ঘটনার এক একটা মর্মবেগ থাকে। যখন ঘটতে আরম্ভ করে এক জায়গায় স্থির থাকে না, অনেক দূর গড়িয়ে যায়। কন্যা সামারোদের সঙ্গে আমিও জড়িয়ে গেলাম। আবুল হাসান সাহেবের সঙ্গে কথা বলার 3-4 দিন পর আমি বাংলা একাডেমিতে গিয়েছিলাম। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। সে উপলক্ষে বন্ধু বান্ধবের কাছ থেকে চাঁদা উঠাচ্ছিলাম। আসলে কেউ স্বেচ্ছায় চাঁদা দিতে চাইছিল না, বলতে গেলে টাকাটা আমি কেড়েই নিচ্ছিলাম। সুইং ডোর ঠেলে ইব্রাহিম সাহেবের ঘরে ঢুকে দেখে একজন অনিন্দ সুন্দরী বসে রয়েছে, পরনে শিপনের শাড়ি। বয়স কত হবে? 30-35, এমনকি 40ও স্পর্শ করতে পারে। এ ধরনের মহিলার বয়স নিয়ে কেউ চিন্তা করে না। প্রথমে চোখে পড়লো তার বড় বড় চোখ। চোখের কোটরের ভিতর মনে দুটো থরথর করে কাঁপছে। সামান্য পানিতে পুঁটি মাছ চলাচল করলে পানি যেমন আস্তে আস্তে কাঁপতে থাকে, তেমনি তার চোখের ভিতর থেকে এক ধরনের কম্পন অনবরত বেরিয়ে আসছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি চলে আসবো কিনা চিন্তা করছিলাম। টেবিলের ওপর প্রান্ত থেকে ইব্রাহিম সাহেব কথা বলে উঠলেন, জাহিদ ভাই, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আসুন আপনাকে একসঙ্গে পরিচয় করিয়ে দিই। তারপর তিনি একজন জনপ্রিয় গায়িকার নাম উল্লেখ করলেন, করে বললেন, এই মহিলা তার ছোট বোন, নাম মিস। আর ইব্রাহিম সাহেবকে তার মুখের কথা শেষ করতে দিলেন না। তিনি খুশি উঠলেন, আপনি আমাকে বোনের নামে পরিচয় করিয়ে দেবেন কেন? আমার নিজেরও একটা নাম আছে, বসুন ভাই। আমার নাম সামারক। আমি প্রতিটি বর্ণ আলাদা করে উচ্চারণ করলাম, সামারক। ছোটবেলায় শোনা একটা পুঁথির কয়েকটা চরণ মনে পড়ে গেল। আহা কন্যা সামারক, নানান মতে দিলা দুঃখ, আসিলাম বিয়ার কাজে, ঘরে যাইব কন্যা যে। মুখে জিজ্ঞাসিলে কি দিব উত্তর? আমি চেয়ারে বসতে বসতে বললাম, আমি আপনাকেই খুঁজছি। ভদ্রমহিলার সেই বিশাল চোখের তারা কেঁপে উঠল। তিনি মাথাটা একপাশে এমন সুন্দরভাবে হেলালেন, দেখে আমার মনে হলো পৃথিবীতে বসন্ত ঋতুর আবির্ভাব ঘটেছে, অথবা সমুদ্রের জোয়ারে পূর্ণিমার ছায়া পড়েছে। তিনি আমাকে বললেন, বলুন কি কারণে আপনি আমাকে খুঁজছেন? আমি চাঁদার রসিদ বইটা তার সামনে গিয়ে ধরে বললাম, আমাদের অনুষ্ঠানের জন্য আপনাকে 500 টাকা চাঁদা দিতে হবে। ভদ্র মহিলা অপেক্ষাকৃত ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আমার চাকরি নেই, বাকরি নেই, বেকার মানুষ, অত টাকা আমি কেমন করে পাবো? আমি বললাম, আপনি অনেক টাকা রোজগার করেন, আমি শুনেছি। কে বলেছে? আমি বললাম, ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে বলেছেন আপনার হাতে অনেক টাকা। আমার শেষের কথাটা শুনে মহিলা হুক করে কেঁদে ফেললেন। কান্না জড়া কণ্ঠে তিনি বললেন, ডক্টর শরীফুল ইসলাম আমাকে চাকরিতে জয়েন করতে দিচ্ছেন না, আর ওদিকে প্রচার করছেন আমার হাতে অনেক টাকা। তার 2 চোখ থেকে ফোঁটা ফোঁটা জল নেমে সুন্দর গাল দুটো ভিজিয়ে দিয়ে গেল। ফোঁটা গোলাপের পাপড়ির উপর স্থির শিশির বিন্দুর মতো দেখাচ্ছিল চোখের জলের ওই সেই ফোঁটাটাকে। আমার যদি ক্ষমতা থাকতো অশ্রুবিন্দুগুলোকে কোনোরকম উঠে নিয়ে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখতাম। আরো 500 টাকা আমাকে চাঁদা উঠাতে হবে। সুন্দরীর চাঁদপানা মুখের দিকে তাকে মনে মনে কাব্য রচনা করলে সে টাকা আমার হাতে আসবে না। টাকা যদি তুলতে না পারে আগামীকালের অনুষ্ঠান বন্ধ থাকবে। অগত্যা উঠতে হলো। ভদ্র মহিলাকে সান্ত্বনার কোনো বাক্য না বলে আমি গোয়ানের মতো
ইব্রাহিম সাহেবের ঘর থেকে বেরিয়ে এলাম। দুপুরে তাতানো রোদে পুড়ে ক্লান্ত বিরক্ত হয়ে হোস্টেলে ফিরলাম। চাঁদা উঠানোর চাইতে শহরের পুকুর দাঁড়িয়ে বেড়ানোর পেশা হিসেবে অনেক ভালো কথা হাড়ে হাড়ে অনুভব করছি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শরীর দিয়ে ছড়িয়ে দিয়ে দেখি চোখে কিছুতেই ঘুম আসছে না। কন্যা সামারকের পুরো চেহারাটা বারবার মানুষ দৃষ্টির সামনে ভেসে উঠছিল। তার শরীরের রূপ আমার মনের ভেতরে জ্যোৎস্নার মতো জ্বলছে। তার পদ্ম পলাশ দুটো চোখ, চোখের বুড়ো, আলতোভাবে কোলের উপর রাখা দুধে আলতা রঙের দুইটা হাত সঞ্চালনের ভঙ্গিমা আমার মনে ঘুরে ঘুরে বারবার জেগে উঠছিল। কোমর অবধি নেমে আসা ঢেউ খেলানো কালো চুলের রাশি, তাতে মাঝে মাঝে রূপলি আভাস। অবাক হয়ে ভাবছি, এত অল্প সময়ের মধ্যে আমি এত কিছু দেখে ফেললাম কেমন করে। ফোটা গোলাপের পাপড়ির উপর স্থির হয়ে থাকা শিশির বিন্দুর মতো অশ্রুবিন্দুগুলো আমার মানসপটে অনপনেয় ছাপ রেখে গেছে। একটা অপরাধবোধের পীড়নে আমার শরীর অসম্ভব রকম ভারী হয়ে উঠছিল। মহিলার সঙ্গে আমি নিষ্ঠুর ব্যবহার করেছি। আমার কিছু একটা করা দরকার। বিছানা থেকে তড়াক করে উঠে জামা কাপড় পরলাম। তারপর ডক্টর শরীফুল ইসলামের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিনি অফিসেই ছিলেন। আমাকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। বুঝতে বাকি রইল না তিনি বিরক্ত হয়েছেন। কোনো ভূমিকা না করে আমি বললাম, স্যার, আপনি যে মহিলার ব্যাপারে কথা বলেছিলেন তাই নিয়ে আমি আবুল হাসান সাহেবের সঙ্গে কথা বলেছি। আজ সকালবেলা বাংলা একাডেমিতে সেই ভদ্রমহিলার সঙ্গেও আমার কথা হয়েছে। আমি সে বিষয়ে আপনার সঙ্গে 2-4 মিনিট কথা বলতে চাই। তিনি কি একটা লিখছিলেন। কাগজ থেকে মুখ তার না তুলেই বললেন, এক্ষুনি আমার অফিস থেকে বেরিয়ে যাও। তার হুকুম শুনে আমার মাথার রক্ত চড়ে গেল। আমার ইচ্ছে হচ্ছিল টেবিল থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে চুলের মাঝখানে যেখানে তার স্মৃতি সেখানটায় সজোরে একটা আঘাত করে রক্ত বের করে আনে। আমার মাথাটা ঠিক মতো কাজ করেছিল, নইলে অন্যরকম কিছু একটা ঘটে যেত। এই ধরনের কিছু একটা অঘটন যদি ঘটিয়ে ফেলি, সব অধ্যাপক সাহেবদের সবাই মিলে আমাকে জেলখানা অথবা পাগলাগারের দুটোর একটাতে পাঠাবেন। রাগে অপমানে আমার নিজের শরীর কামড়াতে ইচ্ছে করছিল। এই ভদ্রলোককে আমার ঘর থেকে তার অফিস ডেকে এনে তার লেঠেল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আর যখন আমি তার কাছে গিয়ে সরাসরি বিষয়টা সম্বন্ধে জিজ্ঞেস করেছি, তিনি আমাদেরকে দৃষ্টিপাত না করে বলে দিলেন, আমার অফিস থেকে বেরিয়ে যাও। মুশকিলের ব্যাপার হলো, আমি তাকে পেটাতে পারছি না, শালা বাঞ্চোদ বলে গাল দিতে পারছি না, অথচ অপমানটাও হজম করতে কষ্ট হচ্ছে খুব তাড়াতাড়ি ডানে বায়ে না তাকিয়ে হোস্টেলে ফিরে গিয়ে একখানা চিঠি লিখে বসলাম। তার বয়ান এরকম, জনাব, আমাদের এই যুগে এই দেশে মানুষে মানুষের সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক 1 বছর 1 মাস এমনকি 1 সপ্তাহ স্থায়ী হয় না। কেননা মর্যাদা বিনাশকারী শক্তিগুলো সমাজের শরীরের মধ্যেই ওত পেতে রয়েছে। এই পরিস্থিতিতেও আপনার সঙ্গে অনন্য 8 বছর আমি কাজ করেছি। আমার চরিত্রের মধ্যে কোনো শক্তি ছিল এ দাবি আমি করব না। আপনি যে দয়া করে আমাকে আপনার সঙ্গে কাজ করতে সম্মতি দিয়েছেন সেটা নিঃসন্দেহে আপনার মহানুভবতার পরিচয়। এই সমস্ত কথা স্মরণে রেখে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে কথাটা আপনি আমাকে ঘর থেকে লোক পাঠিয়ে ডেকে নিয়ে জিজ্ঞেস করতে পারেন, সে একই বিষয়ে আপনার ঘরে গিয়ে জিজ্ঞেস করলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আমি আশা করছি আপনি একটা জবাব দেবেন, নইলে আমার পদ্ধতিতে আপনার এই আচরণের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে তুচ্ছ মনে করলেও নিজের কাছে আমার একটা মূল্য আছে। চিঠিটা লিখে একটা খামে বললাম, উপরে নাম লিখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী। পকেটে চিঠিটা নিয়ে আবার ইংরেজি ডিপার্টমেন্টে ফিরে এলাম। দেখি বাইরে বাটুল বসে বসে ঢুলছে। তাকে ভালো করে জাগিয়ে চিঠিটা দিলাম। বললাম, তোমার সাহেবকে দেবে এবং সন্ধ্যার আগে একটা জবাব নিয়ে আসবে। মনে থাকে যেন আমি ঘরেই আছি। আমার ধারণা ছিল আমার চিঠি পাঠ করে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠবেন এবং আমাকে কি করে বিপদে ফেলা যায় তার উপায় উদ্ভাবনের জন্য ব্যস্ত হয়ে উঠবেন। ওমা, সন্ধ্যের একটু আগে দেখে সত্যি সত্যি বাটুল আমার চিঠির জবাব নিয়ে এসেছে। খামটা ছিঁড়ে বয়ানটা পাঠ করলাম। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী লিখেছেন, জাহিদ, আমি সত্যি দুঃখিত। নানা কারণে মন খারাপ ছিল, কিছু মনে করো না। হঠাৎ করে কিছু একটা করে বসবে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। শেষ কথা, তোমাকে বলতে চাই যে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির মধ্যে অনেক ফারাক। সেটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। চিঠিটা পাঠ করে আমার রাগ কিছু পরিমাণে প্রশমিত হলো। সে সন্ধ্যায় কোথাও গেলাম না। হোস্টেলের সামনের লনে বসে কন্যার সামারকের কথা চিন্তা করে কাটিয়ে দিলাম।
তারপর সন্ধ্যাবেলা ডক্টর মাসুদের বাড়িতে আমার খাওয়ার নিমন্ত্রণ ছিল। বেগম মাসুদ অত্যন্ত স্নেহশীল। আমার মায়ের মৃত্যুর পর অনেকবার বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে খাইয়েছে। তিনি রাঁধেন ও চমৎকার। এই ভদ্রমহিলার বাড়ি থেকে যখনই খাওয়ার নিমন্ত্রণ আসে আমি মনে মনে ভীষণ উল্লসিত হয়ে উঠি। খাওয়ার লোকটা তত না যতটা তার নীরব মমতার আকর্ষণ। সেদিন সন্ধ্যায় ডক্টর মাসুদের বাড়ির দরজা বেল টিপতে তিনি স্বয়ং দরজা খুলে দিলেন। কোন রকম ভূমিকা না করে বললেন, জাহিদ মিয়া, আবার তুমি একটা দুর্ঘটনার জন্ম দিয়েছ। কোথায় কখন কি করে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে বসলাম। বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তার দিকে তাকালাম। তিনি আমার মনোভাব খানিকটা আঁচ করে নিজে বললেন, তুমি 2-3 দিন আগে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে গিয়ে সামারককে চাকরি দিতে হবে এই মর্মে নাকি ধমক দিয়েছ। তিনি তোমাকে তার অফিস থেকে বের করে দিলে আবার চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছ। তার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। জানতে চাইলাম এ কথা আপনাকে কে বলেছে। ডক্টর মাসুদ জানালেন, আজকের মর্নিং ওয়াকের সময় ডক্টর চৌধুরী নিজে তাকে এই কথা বলেছেন। তখন আমি বাধ্য হয়ে তার কাছে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে কি বিকেলবেলা কিভাবে ঘর থেকে ডেকে নিয়ে আবুল হাসান সাহেবের কুকীর্তির কথা বয়ান করলেন সবকিছু জানালাম। আর বললাম কথাটা আমি হাসান সাহেবের কাছে উত্থাপন করেছিলাম। হাসান সাহেব কি জবাব দিয়েছেন সেটা প্রকাশ করলাম। গতকাল বাংলা একাডেমিতে চাঁদা তুলতে গিয়ে কোনো পরিস্থিতিতে কন্যা সামারকের সঙ্গে আমার পরিচয় হয়েছে কিছু বাদ দিলাম। অবশ্য স্বীকার করলাম আমি ডক্টর শরীফুল ইসলামের অফিসে গিয়ে বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে কিছুই না বলে অফিস থেকে বের করে দিয়েছেন। তারপর আর্মি হোস্টেলে এসে চিঠি লিখে তার বেয়ারার কাছে পাঠিয়ে রেখে এসেছিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে আমার চিঠির একটা জবাব দিয়েছেন। আমার কথা শেষ হলে ডক্টর মাসুদ কন্যা সামারক সম্পর্কে বলতে আরম্ভ করলেন। তিনি জানালেন সামারকদের বাড়ি যশোর। তার বাবা একজন গোবেচারা ধার্মিক মানুষ। তারা 7 বোন এবং কটি বোন লেখাপড়া অসম্ভব রকম ভালো এবং অপূর্ব সুন্দরী। সামারক করাচিতে লেখাপড়া করেছে। করাচি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে কাজ করত। সেই সময় এক সুদর্শন সিএসপি অফিসারের সঙ্গে তার বিয়ে হয় এবং সামারক একটি পুত্র সন্তানের মাও হয়। কিন্তু বিয়েটা টেকেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর ধরপাকড় করে একটা স্কলারশিপ জোগাড় করে লন্ডনে চলে যায় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে টাইপ শেষ করে। সে সময় সে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সহায়ক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর বিচারপতি আবু সাইদ চৌধুরীর সহায়তা সে ইংরেজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরিটি পেয়ে যায়। তাকে চাকরি পেতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি, কারণ আবু সাইদ চৌধুরী সাহেব ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। প্রয়োজনীয় যোগ্যতা যখন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোতাহের আহমেদ চৌধুরী প্রাক্তন উপাচার্য এবং দেশের রাষ্ট্রপতির সুপারিশ রক্ষা করা একটা কর্তব্য বলে মনে করলেন। তাকে যখন চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হলো, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী একেবারে কঠিনভাবে বেঁকে বসলেন। তিনি তার ডিপার্টমেন্টের সব শিক্ষক সঙ্গে নিয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে দিলেন, এই মহিলা যদি শিক্ষক হয়ে ডিপার্টমেন্টে আসে তাহলে ডিপার্টমেন্টের সব শিক্ষক একযোগে পদত্যাগ করবে। ডক্টর মাসুদ তাদের কাজের লোক আকবরকে তামাক দিতে বললেন। আকবর তামাক সাজিয়ে দিলে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, শোনো। তারপর একটা মজার কাণ্ড ঘটলো। ভাইস চ্যান্সেলর সাহেবের তো ছুঁচো গেলার অবস্থা। একদিকে তিনি নিয়োগপত্র ইস্যু করেছেন, অন্যদিকে ইংরেজি ডিপার্টমেন্টের সব শিক্ষক মিলে পদত্যাগের হুমকি দিচ্ছেন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার বুদ্ধি সরবরাহ করলেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি অ্যাপ্লিকেশন ফর্ম তন্ন করে গেটে একটা খুঁত আবিষ্কার করলেন, সামারক তালাকপ্রাপ্ত মহিলা, কিন্তু চাকরির দরখাস্তে সে নিজেকে কুমারী বলে উল্লেখ করেছে। এই খুঁটটি ধরা পড়ার পর ভাইস চ্যান্সেলর সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এই মর্মে একখানা চিঠি লিখে জানিয়ে দেওয়া হবে, কেননা প্রার্থী তার নিজের সম্পর্কে সত্য গোপন করেছেন। তাই তার নিয়োগপত্র বাতিল করা হলো। কিন্তু চিঠিটা ইস্যু করার সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বুড়ো আবু আবদুল্লাহ গোলমাল বাঁধিয়ে বসলেন। তিনি যুক্তি দেখিয়ে বললেন, প্রার্থী সত্য গোপন করেছে এই কথা চাকরি নিয়োগপত্র দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন চিন্তা করেন? প্রার্থী সত্য গোপন করে অন্যায় করলে বিশ্ববিদ্যালয়ে যদি সে অপরাধী নিয়োগপত্র বাতিল করে বসে তাহলে তার চাইতে বড় অন্যায় করা হবে। আবু আবদুল্লাহ সাহেব এক কথার মানুষ। তিনি ভেবেচিন্তে যা স্থির করেন তার থেকে এক চুল টলানো একরকম অসম্ভব। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে সবার শরীর থেকে যখন কালো গাম দরদর করে ঝরছিল, আবারও মুশকিল আহসানের ভূমিকা গ্রহণ করলেন রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি সবাইকে পরামর্শ দিলেন,
আপনারা আব্দুল্লাহ সাহেবের বড় জামাই আজিজুল হাকিম সাহেবের কাছে যান, তিনি আমার ক্লাস ফ্রেন্ড। আমি একটা চিঠি দিয়ে দিচ্ছি। আজিজুল হাকিম সাহেব যদি আব্দুল্লাহ সাহেবকে বোঝাতে রাজি হন, বিশ্ববিদ্যালয়ের মহিলা চাকরি হলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলতে কিছু থাকবে না, তাদের নৈতিক চরিত্র সুরক্ষার স্বার্থেই তাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আসতে দেয়া উচিত হবে না। আবু আব্দুল্লাহ সাহেব ভীষণ পিউরিটান স্বভাবের মানুষ, কোন রকম স্থলন পতন তিনি এক ধরনের একেবারে বরদাস্ত করতে পারেন না। রেজিস্ট্রার সাহেব আশ্বাস দিলেন, আপনারা হাকিম সাহেবের কাছে যান, কাজ হবে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যখন আজিজুল হাকিম সাহেবের মাধ্যমে আবু আব্দুল্লাহকে সবিস্তারিত বললেন এবং বোঝালেন, তখন আবু আব্দুল্লাহ সাহেব অন্য সবার সঙ্গে একমত হয়ে জানিয়ে দিলেন, অবিলম্বেই ভদ্রমহিলাকে জ্ঞাত করা হোক। সত্য গোপন করার জন্য আপনার নিয়োগপত্র বাতিল করা হলো। ডক্টর মাসুদ জানালেন, তোমাকে যখন ডক্টর চৌধুরী ডেকে নিয়েছিলেন তখন আবু আব্দুল্লাহ সাহেবের মতামতটা পাওয়া যায়। তোমাকে যেদিন অফিস থেকে বের করে দিলেন সেদিন নিয়োগপত্র বাতিলের চিঠিটা ইস্যু করা হয়ে গেছে। ডক্টর মাহমুদ তার দীর্ঘ বক্তব্য যখন শেষ করলেন, আমার মনে হতে থাকলো আমি একটা উল্লুক। কত কম জেনে আমি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি। নিজের গালে নিজেকে চড় মারতে ইচ্ছে হলো। সবাই যতটা বিসর্জন, আমি তার বিন্দু বিসর্গ জানি না কেন। আমার কপালে অনেক দুঃখ আছে। সবকিছু আমি সবার শেষে জানতে পারি। আমি আমার মায়ের গর্ভ থেকে সবার শেষে জন্ম নিয়েছি। পরিবারের আর্থিক সঙ্গতি ফুরিয়ে যাবার পর দুর্গতির বোঝা হয়ে বেড়াবার জন্যই যেন আমার জন্ম হয়েছে। আমার অজান্তে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমরা খেতে বসলাম। বেগম মাসুদের মাংস রান্না বরাবরের মতো চমৎকার হয়েছে। অনেক দিন এমন ভালো খাবার খাইনি। বলতে গেলে গোগ্রাসে গেলেছিলাম, আর পেটে খিদেও ছিল খুব। ডক্টর মাসুদ তার দুর্বল দাঁতে হাড় চিবানোর চেষ্টা করে ব্যর্থ হলেন এবং সেই ব্যর্থতা চাপা দেওয়ার জন্য ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে আমার লেখা চিঠিটার কথা উত্থাপন করলেন। তাহলে তুমি ডক্টর চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছ? আমি বললাম, স্যার, কথাটা ঠিক নয়, বরং তিনি আমার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। তিনি দুধের বাটিতে চুমুক দিতে দিতে বললেন, কার কথা বিশ্বাস করব, তোমার না ডক্টর চৌধুরী? আমি বললাম, কার কথা বিশ্বাস করবেন সে আপনার মর্জি। আপনি যদি দেখতে চান তাহলে চিঠিটা দেখাতে পারি। তিনি হেসে বললেন, তুমি তো একজন রিসার্চ স্কলার আর ডক্টর চৌধুরী একজন পুরোদস্ত প্রফেসর। আমাকে ডক্টর চৌধুরীর কথাই বিশ্বাস করতে হবে। কথাটা শুনে আমার সারা শরীরে আগুন লেগে গেল। আমি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলাম, সত্যি বলার এক চিঠির অধিকার কি শুধু প্রফেসরদের? রিসার্চ স্কলাররা কি সত্যি বলতে পারে না? তিনি বললেন, তোমার তো কথার জবাব আমি দিতে পারবো না। একজন প্রফেসর এবং একজন রিসার্চ স্কলার একই বিষয়ে যখন কথা বলেন, আমি প্রফেসরের কথাকে সত্যি বলে ধরে নেব, যেহেতু আমি নিজে একজন প্রফেসর। তার সত্যাসত্য নির্ণয়ে আশ্চর্য থিওরির কথা শুনে আমি পাতের ভাত শেষ না করে উঠে দাঁড়ালাম। রাগের ছোট সুস্বাদু মাংসের বাটিটা হাতে করে তুলে নিয়ে নিচে ফেলে দিলাম এবং একেবারে পেছন ফিরে না তাকিয়ে হোস্টেলে চলে এলাম। তারপরের দিন কয়েকটা কাজ করে বসলাম। আমার সম্প্রতি প্রকাশিত প্রবন্ধ বইয়ে ডক্টর মাসুদ যে মন্তব্য লিখেছিলেন, জাহিদ হাসানের মতো 5টি মেধাশালী তরুণ পেলে আমি বাংলাদেশ জয় করতে পারি, আমার প্রকাশককে সেটা বাদ দিতে অনুরোধ করলাম। সেদিন সন্ধ্যাবেলা একটা কবিতা পাঠের অনুষ্ঠান ছিল। আমি অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বসলাম, ডক্টর মাসুদ এ পর্যন্ত আমাকে তার লিখিত যে সমস্ত বই পুস্তক উপহার দিয়েছেন সবগুলো 25 পয়সা দানে এই অনুষ্ঠানে বেচে দিতে চাচ্ছি। চলবে। ধন্যবাদ সবাইকে।